Welcome you all. This is All Sport ABP and well, খুব ভালো একটা সুযোগ মিললো দুজন একসঙ্গে হয়ে আসলে কিছু কথা বলার। আর যেহেতু এখন একেবারে ভরপুর ক্রিকেটের মৌসুম, মাত্রই একটা সিরিজ আমাদের মাথায় একেবারে ফ্রেশ হয়ে আছে, সেটা হচ্ছে আফগানিস্তান আর বাংলাদেশের 3 ম্যাচের ওডিআই সিরিজ। তো আমার কাছে মনে হয় যে একেবারেই নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যদি চিন্তা করি যে 3টা ম্যাচের টপ 5 ব্যাটিং পারফরমেন্স কি হতে পারে সেদিক থেকে এবং র্যাঙ্ক করার চেষ্টা করছি আমরা। তাহলে আমি শুরু করব। হ্যাঁ, শিওর। লেটস স্টার্ট ফ্রম নাম্বার 5। নাম্বার 5 থেকে যদি শুরু করি, আই উইশ ম্যাচটা বাংলাদেশ জিততে পারতো, আই উইশ সিরিজটা বাংলাদেশ জিততে পারতো। তাহলে মাহমুদুল্লাহর এই ইনিংসটা 5-এ থাকতো না। মাহমুদুল্লাহর এই ইনিংসটা 5-এ থাকা ডিজার্ভ করে না। আপনি যদি শুধুমাত্র মাহমুদুল্লাহর ইনিংসটার কথা চিন্তা করেন, আমার মতে মাহমুদুল্লাহর জীবনের সেরা ইনিংস ছিল এটা। আমি জানি উনি অনেকগুলো 100 করেছেন ওয়ার্ল্ড কাপে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের সাথে, সেটাকে অনেকে হাইলি রেট করবেন। বাট যেই কন্ডিশনে নিজের ব্যাটিং ফর্মও খুব ভালো যাচ্ছিল না, যেই সিচুয়েশনে দলের যে অবস্থা ছিল, শান্ত ইনজুর্ড, সবকিছু মিলিয়ে, আবার মিরাজ একটা পাশে একটুখানি বকডাউন হয়েছিলেন, হুইচ ওয়াজ সিচুয়েশন ডিমান্ড। সো 5-এ আসলে মিরাজের ইনিংসটাকেও আমরা একসাথে রাখতে পারি, কিন্তু মাহমুদুল্লাহর ইনিংসটা মেড শিওর যে মিরাজ যে আল্ট্রা ডিফেন্সিভ মোডে খেলছেন সেটা যেন বাংলাদেশের উপরে খুব ব্যাড কোনো ইফেক্ট না ফেলে। তো সবকিছু মিলিয়ে মাহমুদুল্লাহর ক্যারিয়ারের যেই 4-5টা 100 রয়েছে, সেই সমস্ত 100-এর চাইতেও আমি বলবো যে দিস ওয়ান was one innings যেখানে he deserved a 100 more than any 100s he made. So মাহমুদুল্লাহ রিয়াদের 98 রানের ইনিংসটাকে আমরা রাখছি 5-এ। বলি 4 নম্বরেও আসলে বাংলাদেশেরই আরেকটা ইনিংস আমরা রাখবো, সেখানে কোনো 50 না, সেটা কোনো 100 না, সেটা হচ্ছে জাকের আলী। জাকের আলীর কথা বলতে হবে। জাকের আলীর শর্টস লিমিটেশন এন্ড তার রেঞ্জের লিমিটেশন আমরা জানি, কিন্তু জাকের আলী যেই জায়গাটাতে মুন্সিয়ানা দেখিয়েছেন বিপিএল-এও, সেটা হচ্ছে যে কিভাবে ইনিংসটা শেষ করা যায়, কিভাবে ম্যাচ বের করে আনা যায়। ফরচুনেটলি ফর হিম, সেকেন্ড ওডিআইতে তিনি ওই ধরনের একটা সিচুয়েশন পেয়ে গিয়েছিলেন, যদিও বাংলাদেশ ওয়াজ ইন এ স্পট অফ বদার, তখন নাসুমকে নিয়ে তাকে চিন্তা করতে হচ্ছে। সো একইভাবে 5-এ যেমন মিরাজেরটাও রাখতে পারতাম মাহমুদুল্লাহর সাথে, আমরা 4-এ কিন্তু জাকেরের সাথে নাসুমের ইনিংসটাও রাখতে পারি, কিন্তু জাকেরের ইনিংসটা রাখছি তার ডেবিউ ম্যাচে তিনি যে ক্যামিওটা খেলেছেন, হুইচ মেড শিওর বাংলাদেশ ক্রস দ্যাট 215 রান মার্ক। আর সেই জায়গা থেকে বাংলাদেশ কিন্তু সেকেন্ড ম্যাচটা জিতে সিরিজে কামব্যাক করেছিল। সো জাকের আলীর দ্যাট 37 নট আউট, 37 from 27 এবং নট আউট, শেষ বলে ছক্কা, এবং দ্যাট ওয়াজ এ ব্রিলিয়ান্ট হিট অ্যাজ ওয়েল, স্ট্রেইটে যে ছক্কাটা মারলেন। সো জাকের আলীর এই ইনিংসটাকে আমাদের রেটিং এ আমরা রাখছি নাম্বার 4-এ। 3 নম্বরে রাখছি মোহাম্মদ নবীর ইনিংসটা। অনেকেই বলছেন মোহাম্মদ নবী, তিনি নিজেও আসলে অনেক সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, টি20 ক্রিকেট ছেড়ে দেবেন একটা পর্যায়ে, টেস্ট আগে ছেড়ে দিয়েছেন, ওডিআইতেও তিনি হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর খেলবেন না। আফগানিস্তান ব্যাট করতে নেমে 5 উইকেট পড়ে গিয়েছিল 71 রানে। বাংলাদেশের পেসাররা একেবারে তাণ্ডব চালাচ্ছিলেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ মিলে একেবারে ধ্বংসযজ্ঞ চালাচ্ছিলেন। সেই সময়টায় 7-এ নেমেছেন মোহাম্মদ নবী, ইউজুয়ালি 6-এও নামেন। ওই দিন তিনি 7-এ নেমেছেন, গুলবাদির নাইম উপরে খেলেছিলেন, গুলবাদির নাইবের সাথে একটা পার্টনারশিপ দিয়ে শুরু হলো, এবং ওই যে ইনিংসটা একেবারে স্রোতের বিপরীতে একটা ইনিংস ছিল। তিনি 80 ঊর্ধ্ব রান করেছেন, মোর দ্যান 100 স্ট্রাইক রেটে, এবং যেখানে বাদবাকিরা স্ট্রাগল করছিলেন সেই শারজার উইকেটে ব্যাট করতে, সেখানে মোহাম্মদ নবী মোটামুটি একাই ইনিংসটাকে 230-এর উপরে নিয়ে গেছেন। এবং আলটিমেটলি আমার মনে হচ্ছে দোজ রানস ওয়ার টু মাচ, যদিও বাংলাদেশ খুব খারাপভাবে হেরেছিল ম্যাচটা, বাট আই থিংক ওই 230 ওই উইকেটে মোটামুটি 300 সমান হয়ে গেছিল জাস্ট মোহাম্মদ নবীর উইকেটের জন্য। মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রে যেমন বলেছিলাম যে এখানে তিনি 100 ডিজার্ভ করতেন, মোহাম্মদ নবীর এই 84 রানের ইনিংসটাও একটা ইনিংস ছিল যেখানে তিনি 100 ডিজার্ভ করতেন। নাম্বার 2 আবারও এবিপির কাছ থেকে কেড়ে নিয়ে নিচ্ছি আমি, এবার রাখছি নাজমুল হোসেন শান্তকে। নাজমুল হোসেন, হ্যাঁ শিওর নাজমুল হোসেন, স্লো ইনিংসটাই নাজমুল হোসেন শান্তর, বাট দ্যাট ওয়াজ এ ভেরি ভেরি নেসেসারি স্লো ইনিংস। সবসময় কিন্তু স্লো ছিল না। আমরা যদি সেকেন্ড ওডিআইয়ের কথা বলছি যেখানে তিনি 76 করেছিলেন, যখন শুরুতে বল নতুন ছিল, সৌম্য অ্যান্ড হি ওয়াজ অন সং, তখন কিন্তু বাংলাদেশ 5.5-6, কখনো কখনো 6-এর ওপরে রান রেট মেনটেন করছিল। তারপর যখন স্পিনার্সরা আসলো, সৌম্যর উইকেটটা পড়ে গেল, ওদিক থেকে তাওহিদ হৃদয় আউট হয়ে গেল, তো মিরাজ আর শান্ত মিলে তখন কিন্তু একটা স্লো একটা ইনিংস খেলেছেন, হুইচ ওয়াজ ভেরি নিডেড। কারণ আমরা কিন্তু বারবার বলছি যে শারজার এই উইকেটে চেস করা কিন্তু খুব কঠিন, বাংলাদেশ 236 চেস করতে পারেনি। তো তাদের ওই ইনিংসটা আসলে মেড শিওর যে বাংলাদেশ শেষ পর্যন্ত খেলায় ছিল। শান্তর ওইটা একটা ম্যাচ উইনিং নক ছিল। শান্তর এই 76 কে আমরা রাখছি নাম্বার 2 তে।
এবারে আসি নাম্বার 1, আমার মনে হয় সেটা নিয়ে খুব বেশি সন্দেহের কিছু নেই, খুব বেশি বিতর্কের কিছু নেই। এই সিরিজের একমাত্র সেঞ্চুরি যেটা হয়েছিল এবং তৃতীয় ম্যাচে হয়েছিল যেটা সিরিজ ডিসাইডার, সেখানে রহমানুল্লাহ গুরবাজ প্রথম 2 ম্যাচে তাসকিনের সামনে লুকাতে লুকাতে সিঙ্গেল ডিজিটসে আউট হয়ে গেলেন। সবাই বলছিল তাসকিন হ্যাজ হিজ নাম্বার, তাসকিন হ্যাজ হিজ নাম্বার। গত 5 ম্যাচ ধরে টানা তাসকিন তার উইকেট পাচ্ছেন। শেষ ম্যাচে গুরবাজ মনে হয় সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন যখন দেখলেন স্টার্টিং 11-এ তাসকিন নেই। এবং গুরবাজ যখন চেইজে নামলো আফগানিস্তান, তখনও মনে হচ্ছিল বাংলাদেশ একটা পজিটিভ সিচুয়েশনে আছে, বিকজ এই সিরিজে যেই দলই টসে জিতে আগে ব্যাটিং করে এবং ম্যাচও জিতে যায়। 245 was a very tricky score to chase. 70-30 সবাই বাংলাদেশের পক্ষেই ধরছিল যে বাংলাদেশ যেহেতু একটা ভালো টোটাল করেছে 240 প্লাস, এই রান চেস করতে হলে আফগানিস্তানকে খুব ভালো ব্যাট করতে হবে, মানে আউট অফ देयर স্কিনস ব্যাট করতে হবে। রহমানুল্লাহ গুরবাজ মানে হি চোজ দ্য ম্যাচ ডিসাইডার, এবং তিনি যে কি ক্যালিবারের একজন ব্যাটার হোয়াইট বল ক্রিকেটে, সেটার আরো একটা প্রমাণ সার্জায় খুব কঠিন একটা কন্ডিশনে তিনি দেখালেন। মোটামুটি রানা বল একটা নক, 101 রান করেছেন, কিছু জীবন তিনি পেয়েছেন, সেটা নিয়ে অনেকে হয়তো বিতর্ক করতে পারেন, বলতে পারেন হ্যাঁ চান্সলেস ছিল না, বাট দ্য কোয়ালিটি অফ হিজ ইনিংস, দ্য কাইন্ডস অফ শটস হি প্লেড, শট সিলেকশন থেকে শুরু করে পেসারদের স্পিনারদের কিভাবে তিনি নেগোশিয়েট করবেন, দ্য থট প্রসেস বিহাইন্ড দিস ইনিংস, ক্ল্যারিটি ইন হিজ থিংকিং, সেটাকে অ্যাপ্রিশিয়েট করতেই হবে। এবং বাংলাদেশ কিন্তু তখন খুব ভালো বোলিংও করছিল। আই রিমেম্বার ফার্স্ট স্পেলটাই নাহিদ রানা যেভাবে করে বল করছিলেন, বেশ কিছু আনপ্লেয়েবল ডেলিভারি করে বসেছিলেন। ইনফ্যাক্ট আফগানিস্তান লস্ট 3 ভেরি কুইক উইকেটস, রাইট। এরপর আজমতুল্লাহ ওমরজায়ের সাথে তার যখন পার্টনারশিপটা হলো, তারপর গুরবাজের পরে আবার কিন্তু ঠুস করে আরো 2টা উইকেট চলে গিয়েছিল। তো একটা ক্রিটিক্যাল কন্ডিশনই হতে পারতো, এবং গুরবাজের এই সেঞ্চুরিটা না হলে আমার কাছে মনে হয় আফগানিস্তান কুড হ্যাভ বিন ইন ট্রাবল। বাংলাদেশ ওয়াজ স্নিফিং ভিক্টরি। তবে এই একটা সিরিজ শুধু সিলগালা করা না, র্যাঙ্কিং এ নিজেদের পজিশনটা বাংলাদেশের উপরে সিলগালা করার ক্ষেত্রে এই যে ইনিংসটা ছিল রহমানুল্লাহ গুরবাজের ওয়াজ ভেরি ভেরি মাচ ফ্যান্টাস্টিক। দিস ইনিংস ওয়াজ আওয়ার নাম্বার 1। আনফরচুনেটলি হ্যাঁ, an Afghanistan batter got the number 1 spot, but this was our ranking. এবং এইখানেও আমি বলি আজমাতুল্লাহ ওমরজায়ের 70 নট আউটও নাম্বার 1 হতে পারতো, কিন্তু গুরবাজকে একে রাখছি কেন? ওই যে বললাম যে পরে গুরবাজের সাথে যখন আরো একটা উইকেট পড়ে গেল গুলবাদিন নাইবের, তখন কিন্তু আজমাতুল্লাহ ওমরজায় ম্যাচটা শেষ করে এসেছেন। এবং when he was struggling at the beginning of his innings, Gurbaz made sure আফগানিস্তানের স্কোরবোর্ড যেন কখনো থেমে না যায়। দ্যাটস ওয়াই গুরবাজ 1 নম্বরে চলে এসেছেন।